গণমাধ্যম নাকি গণমানুষের কথা বলে, কিন্তু যখন আপনাদের অনুযোগ, অভিযোগ আর আর্তনাদ নিষ্পেষিত হয় রাষ্ট্রযন্ত্রে, ঘুরপাক খায় আমাদের খোলা বারান্দায়, তখন প্রশ্ন জাগে, গণমাধ্যম কি আদতেই গণমানুষের কথা বলে? এমন ভাবনা থেকেই আমরা শুনতে চাই নানা কথা, জবাবদিহিতা কিংবা যুক্তি, খুঁজতে চাই সমাধানের পথ। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি JSRM প্রেজেন্টস মিট দ্য পিপলে। আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারীদের উপর সহিংসতা ও নারী অধিকার, নারী সুরক্ষা ও স্বাস্থ্য সহ নানা বিষয় নিয়ে। পুরো আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি জিনিয়া কবি সূচনা। আর আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর এবং আছেন মানবাধিকার কর্মী মঞ্জু নাহার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং এছাড়াও আমাদের সাথে আলোচনায় যুক্ত থাকার জন্য উপস্থিত আছেন দেশের নানা জায়গা থেকে আসা কিছু শিক্ষার্থী। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি প্রশ্ন করতে চাই মঞ্জু নাহারের কাছে, একদম সহজ একটি প্রশ্ন। নারী ধর্ষণ, নারী হেনস্থা, নির্যাতন, নিপীড়ন যেন প্রতিদিনকার ঘটনা এবং খুবই সাধারণ ঘটনা এখনো এ সময় এসে, কেন? এই কেনর উত্তর অনেক সহজ আবার অনেক কঠিন, যে কেন আমরা পারলাম না এত দিনেও। যখন দেখেন এই স্টুডিওতে আমরা 3 জন মেয়ে বসেছি, আমরা 3 জন 3 জায়গায় কাজ করছি, কিন্তু দেখেন আমাদের অমর্যাদার জায়গাটা যদি আমি ধরি, যে আমরা যখন বাসে উঠছি তখন কেউ আমাদের গায়ে হাত দিয়ে দিচ্ছে, আমরা যখন কোথাও বসে চা খাচ্ছি কেউ আমাদেরকে খারাপ মেয়ে বলছে, আমরা যখন রাতে ডিউটি করে বাসায় ফিরছি, হ্যাঁ, এবং আপনিও তো একটা মিডিয়ার সাথে আছেন, অনেক রাত হয়, আমি আছি এনজিও জগতে, উনি আছেন কোর্টে আইনের সাথে, আমাদেরও কিন্তু ফিরতে অনেক রাত হয়। তখন কি শোনা যায়? এই মেয়েরা ভালো না, এই যে একটা মেয়ে ভালো না, এই যে ট্যাগিং, এটা কিন্তু আমাদের সমাজে বহুদিন ধরে চলে আসছে। কিন্তু আমাদের আশা ছিল যে আমাদের শিক্ষা, আমরা যেভাবে মেয়েদের ভিজিবিলিটি বেড়েছে, আমরা নিশ্চয়ই এতদিনে একটা সহনীয় পর্যায়ে আসতে পারবো। কিন্তু আমি বলবো দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যে আসলে আমরা বোধহয় বেশি দূর আগাতে পারিনি। কারণ আমরা মেয়েদের কথা বলছি খুব অশ্রদ্ধার চোখে, তাদের যে কোনো যোগ্যতাকে আমরা ছোট করি। তো আমি যদি উত্তর দিই, যদি সমাজ বিজ্ঞানীর ছাত্রী হয়ে বা সমাজ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলি, তাহলে আমি প্রথমেই বলবো যে আমাদের সমাজ কাঠামো, প্রথমে আমাদের সমাজ কাঠামো নারীকে একদম ছোট করে দেখতে শিখিয়েছে। ও কিছু পারে না, এমনকি কেউ কেউ বলে যে ওরা জন্মই হয়েছে অর্ধেক ব্রেন নিয়ে, ওদের মগজ অল্প, এবং যেটা বৈজ্ঞানিকভাবে টোটালি আসলে একটা মিথ। হ্যাঁ, তারপরে ধরেন আমাদেরকে বলা হয় যে আমরা কাজ করতে পারি না, ঘরের কাজও আমরা গুছিয়ে করতে পারি না। এই যে আমাদের মানসিক সেট আপ একটা মেয়ের প্রতি, এবং একটা মেয়ে ছোটবেলা থেকেই শুনতে শুনতে বড় হচ্ছে যে তার জীবন পরিচালিত হবে কখনো তার বাবার হাত ধরে, কখনো তার স্বামীর হাত ধরে, কখনো তার সন্তানের হাত ধরে। সে যে একটা মানুষ, সেইটাই তো আমরা স্বীকার করি না। তো আপনি যখন মানুষ হিসাবে নারীকে স্বীকার করবেন না, তার কন্ট্রিবিউশনকে আপনি স্বীকৃতি দিবেন না, তখন সে কি হবে? সে তাহলে মর্যাদা কোথা থেকে হবে? আমরা সমাজ পরিবর্তন করতে চেয়েছি, নারীর জীবন পরিবর্তন করতে চেয়েছি, এবং নারীকে শুধু একক একটা ইউনিট হিসাবে দেখেছি, সে যে এই সমাজের পার্ট, পরিবারের পার্ট, এইটা ভাবে আমরা দেখি না বলেই আজ আমাদের এত এত অপমান, এত নিপীড়ন, এত কিছু। আচ্ছা, আমি তো হুমায়রার কাছে জানতে চাই যে আমরা মঞ্জু নাহারের কাছে শুনছিলাম যে এই সময় এসে নারীর অংশগ্রহণ যখন সবচেয়ে বেশি, নারীর অধিকার নিয়ে কথা হচ্ছে, এত কিছু, সেই সময় এসে হঠাৎই যেন আমরা শুনতে পাচ্ছি যে ধর্ষণের সংখ্যাটা অনেক বেড়ে গেছে, এবং প্রতিদিনই ধর্ষণ, কোনো না কোনো ঘটনা আমরা শুনতে পাচ্ছি। এবং একটা পরিসংখ্যান বলছে যে 2024 সালে 401 জন নারী ধর্ষিত হয়েছে। সংখ্যাটা কিন্তু অনেক বড়। আপনি যদি বলেন।
ধন্যবাদ আপা আপনাকে। আসলে এই এই যে রেশিওগুলো আপনি বলছেন এটা ভীষণ অ্যালার্মিং, এবং বর্তমানে আমরা যা দেখছি যে নারীর প্রতি যে সহিংসতা বা এই ধরনের হিনিয়াস ক্রাইম, এইটার প্রথম সহজ উত্তরটা নাহার আপা বলেছেন যে নারীর প্রতি সম্মানহীনতা এবং মর্যাদার জায়গায় নারীকে বসাতে না পারার কারণ। এটার পাশাপাশি আমি বলবো যে আইনের যে প্রয়োগ সেটার ল্যাকিংস আছে। তাছাড়া আরও বড় যে আরেকটা কারণ সেটা হচ্ছে মানবিক মূল্যবোধের অভাব। ধর্মীয় এবং মানবিক মূল্যবোধের অভাবটা যদি থাকে এই সমাজ থেকে আপনি কখনোই অপরাধ প্রবণতা বা এই ধরনের নোংরা পরিবেশ বন্ধ করে নারীকে একটি সিকিউরড এনভায়রনমেন্ট এনশিওর করতে পারবেন না। তার কারণ যদি আমরা একটু পেছন ফিরে তাকাই, দেখেন আপনি যখন পরিবার থেকে আপনি যেই জিনিসটা শিখবেন সেটাই কিন্তু আপনি আপনার ব্যক্তিগত জীবনে বা বাইরে মানুষের সাথে রিফ্লেক্ট করবেন। একজন বাবা যখন মাকে সম্মানের সাথে ট্রিট করে তখন সেই বাচ্চাটা শিখে যে না, মা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, নারী হিসেবে, মা হিসেবে বা বোন হিসেবে, পরিবারের সদস্য হিসেবে আমার বাবা যেমন একজন গুরুত্বপূর্ণ মানুষ, সম্মানজনক মানুষ, মাকে আমার ততটাই সম্মানের সাথে দেখতে হবে। এবং আপনি যদি এই এই ধ্যান ধারণা বা এই চিন্তাটা পরিবার থেকেই শিক্ষা দেন, যেটা শুধু মূল্যবোধটা শুধু ব্যক্তি হিসেবে না, ধর্মীয় মূল্যবোধের দিকেও যদি আপনি তাকান, সেটাও কিন্তু এভাবেই শিখিয়েছে যে নারীকে সম্মানের চোখে এবং সর্বোচ্চ সম্মান দিতে হবে। সেটা আপনি যেই ধর্মের দিকেই তাকান না কেন, প্রতিটা ধর্মেই কিন্তু নারীকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে সম্মানের জায়গা থেকে। তো এই যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো আপনি কি যখন চিন্তা করেন, চিন্তার জায়গাটাকে আপনি একজন নারীকে ওইভাবে চিন্তা করতে পারেন? আপনার মাথায় প্রথমেই আসে মেয়ে মানুষ, আরে এটা বলছে মেয়ে মানুষ। শব্দগুলো শুনেন আপনার কতটা অপমানজনকভাবে শব্দগুলো। আপনি পারস্পরিক শ্রদ্ধাবোধের কথা বলছিলেন, পরিবারের কথা বলছিলেন। সম্প্রতি যে ঘটনাটা মাগুরার খুব আলোচিত একটি ঘটনা, 8 বছরের যে শিশুটির কথা, সেখানে আমি একটু বলতে চাই যে এই যে তার যে বড় বোন বাচ্চাটির, সে কিন্তু তার মাকে বলেছিল, এই যে পরিবার যদি এটা তার কথাটাকে একটু আমলে নিত, গুরুত্ব দিত যে তার ভয় লাগছে, তাকে কেউ পেছন থেকে জাপটে ধরেছে, তার এখানে থাকতে অস্বস্তি হচ্ছে, সেই মানে এই যে পরিবার থেকেই কিন্তু বলা হলো যে না, মানিয়ে নাও, যেহেতু আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, তখন আবার ছোট বোনটিকেও পাঠানো হলো। এই যে আপনি পরিবারের কথা বলছিলেন, পরিবার যদি তার এই কথাটা, এই যে পরিবার যে সন্তানকে, মানে নারী পুরুষে যেই হোক, তাকে যে গুরুত্ব দেয়া, তার মতামতকে বা সে কি বলতে চাচ্ছে সেটা শোনা, সেটাও গুরুত্বপূর্ণ তো নিশ্চয়ই, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। জি অবশ্যই। যেমন এই আপনি বলছিলেন যে গত বছরের রেশিওটা হচ্ছে 400+ রেপ কেস রিপোর্টেড। পারিবারিক অনুশাসন না থাকা, পরিবারে আপনার মতামত নারী হিসেবে বা একজন মেয়ে হিসেবে আপনার সাথে কি ঘটেছে সেই বিষয়ে আপনি যখন জানান, পরিবারই আপনার হয়ে কথা বলতে এগিয়ে আসে না। এবং এই কারণে কিন্তু আপনি রিপোর্টেড ঘটনা যদি 400+ পান, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো অ্যাকচুয়াল সিনারিও 3 times or 4 times মোর দেন দ্যাট। কারণ মানুষ তো সামনে এসে কথা বলতেই পারছে না। আপনাকে তো সাপোর্ট দিবে না ফ্যামিলি, যে না তুমি যে এটা রিপোর্ট করো, তুমি বিচার চাও। বিচার চাওয়ার জায়গাটা থেকে আপনি পরিবার থেকেই সহায়তা পাচ্ছেন না। তারপর যদি আমি রাষ্ট্রের কাছে আসি, রাষ্ট্র তো আমাকে আমার সুরক্ষা দিতে বাধ্য। রাষ্ট্রের 3টা অর্গান আছে, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। আপনি যখন আপনার সাথে একটা অন্যায় হয়, আপনি প্রথমে যান নির্বাহী বিভাগের কাছে, হয়তো পুলিশের কাছেই প্রথমে যান। দেখেন একজন নারী যখন সহিংসতার শিকার হয় বা তার সাথে একটা খারাপ কিছু হয়, নিয়ম হচ্ছে পুলিশ নিজে ইনভেস্টিগেট করবে আগে। বাট আপনি যদি নিজেও যান, পুলিশ আপনার রিপোর্ট নিতে চায় না। আপনি থানায় গিয়েও মহিলা পুলিশ থাকলেও আপনি নানান নোংরা প্রশ্নের সম্মুখীন হন এবং রিপোর্টটা না লিখতে চাওয়ার যথেষ্ট প্রবণতা আপনি পুলিশের কাছেই প্রথম ফেস করেন। এই যে এই জিনিসটা ফেস করতে হয়, আপনি কয়টা মেয়ে আছে সাহস করে তার পরিবারের সাপোর্ট নিয়ে ওই রিপোর্টটা করতে পারে? ওই যখন মিডিয়ায় আসে তখন পুলিশ বাধ্য হয়ে রিপোর্টটা করে। তারপর আইনের কাছে আসেন, আইনটা তো যথেষ্ট না, কোনো আইনই নারীর প্রতি সহিংসতা বিরোধী, এখন ধর্ষণের বিষয়টাই যদি আপনি দেখেন, এই আইনগুলো যথেষ্ট না সাপোর্ট দেওয়ার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য। এই আইনগুলোকে বর্তমান যে পরিস্থিতি, যেই কারেন্ট যেই ইস্যু, সেই ইস্যুগুলোর
ক্ষেত্রে আরও আপডেট করতে হবে। আমরা এই ধর্ষণ বিরোধী মঞ্চ যে তৈরি হয়েছে রিসেন্ট ইস্যুগুলো নিয়ে, সেখান থেকে আমরা 5টা প্রস্তাবনা নিয়ে আমরা বিচার বিভাগের কাছেও গিয়েছি, আইন বিভাগের কাছেও গিয়েছিলাম। আমার একটা প্রশ্ন যে আইন হচ্ছে নারীদের জন্য, যদি নারীদের এই ধর্ষণটার যদি আমরা প্রতিরোধ করতে চাই তো আমাদের সেই ক্ষেত্রে আইন দরকার। তো বাংলাদেশের যে প্রাক্তন সরকার ছিল তাদের নামানোর ক্ষেত্রে কিন্তু কখনো কোনো আইন লাগেনি। তো আমার প্রথম প্রশ্ন যে জাতীয় নাগরিক পার্টি কি এখন তাদের পার্টি গঠন করায় ব্যস্ত, নাকি তারা এই বিষয়টাতেও কোনো ধরনের কোনো কিছু নিয়ে চিন্তা করেছে? দেখেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কয়েকটা মানুষ দ্বারা প্রথমে চিনেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও অনেকে আছে, ইভেন তো আমাদের এখানে উপস্থিত এখানে অনেকে থাকতে পারে। এই যে জাতীয় নাগরিক পার্টি তৈরি হলো, জাতীয় নাগরিক পার্টির তৈরির জায়গায় একটা পার্টি গঠনের ক্ষেত্রে একটা দেশকে দেখাতে হবে যে আমরা জাতীয় নাগরিক পার্টি, আমরা এগুলো করতেছি জনগণের জন্য। একবারও সার্জিস ভাই বলেন বা আব্দুল্লাহ ভাই বলেন বা নাহিদ ভাই বলেন ধর্ষণ নিয়ে কোনো একটা কথা, এই যে তারা একটার পর একটা প্রেস করে, একটার পর একটা কনফারেন্স করে, তারা যে এতগুলা ভাষণ দেয়, একটা ভাষণের মধ্যে তারা এই জিনিসটা নিয়ে এসে একটা কথাও বলতে পারে নাই বা বলেনি। তার উপরে দ্বিতীয় কথা, আপনি ইসলাম ধর্ম নিয়ে একটা কথা বলেছেন যেখানে নারীকে মর্যাদার কথা বলা হয়েছে, কিন্তু আমি যদি আপনাকে একটা জিনিস রিমাইন্ড করাই, ইসলাম ধর্মে এই জিনিসটাও সুন্দর মতো উল্লেখ করা হয়েছে, যদি তুমি নারীকে পর্যাপ্ত পর্দার ভিতরে রেখে স্বাধীনতা দিতে না পারো, সেই স্বাধীনতা হচ্ছে গিয়ে নারীকে দেওয়ার দরকার নেই। আমি বলছি না যে নারীকে কোনো ধরনের স্বাধীনতা এই জন্য দেওয়া যাবে না, বাংলাদেশে স্পেস নেই দেখে। আমি বলছি বাংলাদেশে সেটা তৈরি করতে হবে। কিন্তু সেই জায়গা থেকে এই যে জাতীয় নাগরিক পার্টির বর্তমানে যে জিনিসটা করা উচিত, আমরা বিএনপি থেকেও এটা এক্সপেক্ট করি না, আমরা আওয়ামী লীগ থেকেও এটা এক্সপেক্ট করি না, আমরা জামাত শিবির থেকেও এটা এক্সপেক্ট করি না। কারণ আমরা ছাত্র, আমরা শিক্ষার্থী, আমরা এটা এক্সপেক্ট করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে, এবং তারা হচ্ছে কি নতুন একটা পার্টি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি, আমরা তাদের থেকে এক্সপেক্ট করি তারা কি করছে। এবং যেহেতু আপনারা হচ্ছে কি তাদের একজন প্রতিনিধি হিসেবে আপনারা হচ্ছে কি এখানে এসে কথা বলছেন, তা আমরা আপনাদের থেকে সেই প্রশ্নটার উত্তর জানতে চাইবো, অ্যান্ড এটাই হচ্ছে কি আমার মূল প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমি 2টা প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। আপনি যেটা বলেছেন যে জাতীয় নাগরিক পার্টিকে আমি রিপ্রেজেন্ট করছি, এবং সেখানে আপনি হয়তো আমাদের যে কর্তা ব্যক্তিরা আছেন তাদের মধ্যে সার্জিস বা অন্য কারো কাছ থেকে এই বিষয়ে আপনি বলছেন যে ধর্ষণ বিরোধী কোনো স্টেটমেন্ট যায়নি। বিষয়টা আপনার জানাতে ভুল আছে, এটা আমি একটু ক্লিয়ার করতে চাই সবার প্রথমে। কারণ হচ্ছে নারী দিবসে এই আসিয়ার যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা বেশি হাইলাইটেড ছিল নারী দিবসে। তার আগের দিনই যখন আমরা বিষয়টা জানতে পারি, সাথে সাথে আমাদের দল গঠনের একটা মিটিং ছিল, আমরা সেই মিটিং স্টপ রেখে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, শুধু ধর্ষণ বিরোধী ইস্যু নিয়ে না, নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি বরদাস্ত করবে না, এটা ক্লিয়ারলি বলা আছে। শুধু তাই না, আপনি যদি দেখেন বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এক্সিস্টিং যে বড় বড় রাজনৈতিক দল আছে, স্বৈরাচারী শাসক বলেন বা অন্যান্য রাজনৈতিক দল আছে, তারা যেহেতু বুঝতে পারছে, এই যে আপনি এখন বললেন যে আমি ওদের কাছে এক্সপেক্ট করি না, আমি জাতীয় নাগরিক পার্টির কাছে এক্সপেক্ট করি, আমার তো ভালো লাগছে যে আমি আপনার সেই এক্সপেকটেশনের জায়গাটা পূরণ করার জন্য আমাকে আপনি যোগ্য মনে করার জায়গাটা তৈরি হয়েছে। তাহলে আমাকে একটু সুযোগ দেন যাতে আমি সেই জায়গাটা পূরণ করতে পারি, এবং সুযোগটা আমি কাজে লাগাচ্ছি কিনা সেটার এক্সপ্লেনেশনটা দিচ্ছি। আমরা প্রথম দিনই এই প্রতিবাদটা করেছি। দেখেন, আমরা যখন আমি নিজে কিন্তু একজন আইনজীবী, আমাদের সাথে কয়েকজন ডাক্তার আছেন এবং অনেকে আছেন অ্যানথ্রোপোলজিস্ট, বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতৃত্বস্থানীয় পর্যায়ে নারী কিন্তু খুব কম। তারপরেও রেশিওতে আপনি যদি দেখেন একটা মিনিমাম পার্সেন্টেজই আছে, কারণ সব নারীরা কিন্তু আপনি চাইলেই রাজনীতিতে আসার সাহসই পায় না। আমি সাহস করেছি, কারণ আমি চাই দেশের কিছু হলেও যদি আমি কন্ট্রিবিউট করতে পারি তাই করব। কিন্তু আমাকে নিয়েও তো আমি দেখছি যে আমাদের যারা নেতৃস্থানীতে আসে শুধু রাজনীতিতে আসার কারণে, গতকালকে পর্যন্ত যারা আমাদের অ্যাপ্রিসিয়েট করছিল, যারা আমাদের কাছে সাহায্যের জন্য আসছিল, তারাই আজকে আমাদেরকে নানানভাবে হেয় প্রতিপন্ন করছে, অপদস্থ করছে। আমাদের পার্টি থেকে ক্লিয়ারলি বক্তব্য দেওয়া হয়েছে যে এইটা আমরা কোনোভাবেই আর বরদাস্ত করব না। পরের দিন নারী দিবসে আমাদের নারী দিবস উদযাপনের প্রোগ্রাম হয়নি, আমরা কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছি। ওই বিক্ষোভ সমাবেশ যদি আপনি দেখেন, ওখানে সার্জিস ভাই ক্লিয়ারলি বলেছে যে নারীর প্রতি এই ধরনের অসহিংস আচরণ কোনোভাবেই আর মেনে নেওয়া যাবে না। নারীকে আপনি মূল্যায়ন যদি করতে না পারেন, রাষ্ট্র যদি মূল্যায়ন করতে না পারে, রাষ্ট্রকে সেটা জবাবদিহিতা করতে হবে। এবং জবাবদিহিতার জায়গায় যদি আপনি প্রশ্ন করতে আসেন, সেই প্রশ্নের উত্তরে আমি আপার কাছে একটু যাব, আপনার কাছে আবার ফিরছি।
আপা যখন প্রশ্ন করলেন যে আপা যে এই 5 বছরের শিশুটির ধর্ষক কিভাবে জামিন পেল, ওই প্রশ্নটার উত্তর আমার পেছনের কথাটায় যখন আমি ফিরে যাই তখন আমি ওই উত্তরটায় আসতে পারি। সেটা হচ্ছে একটি রাষ্ট্র 3টি কাঠামোর উপর বিনির্মাণ হয়: আইন, বিচার আর নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের ভূমিকাটা আমি একটু বলেছি, আপনি বিচার বিভাগের কার্যক্রম যে জামিন দিল সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে একজন পেল 5 বছরের শিশুর যে আসামি সে জামিন পেয়েছে। তার আগে দেখেছি এক ভদ্র মহিলা তার পোশাক নিয়ে একজন বিদ্রূপ করেছে, তাকে অসম্মান করেছে, তারও জামিন হয়েছে। এই জামিনটা দিল তো একজন বিচার বিভাগীয় কর্মকর্তা, তিনি কেন দিলেন? এই প্রশ্নটা আমারও। হ্যাঁ, এবং আপনি যখন আইনের কাছে যাবেন, আইনের আশ্রয় নিতে যাবেন, আইনে তো এই ফাঁকফোকরগুলো আছে যে এই ধরনের হিনিয়াস ক্রাইমগুলো যারা করে তাদেরকে কোর্ট ইনহেরেন্ট পাওয়ার ইউজ করে তাদেরকে বেইল দিয়ে দেয় বা তাদেরকে সমাজে রিইনস্টিটিউট করে। এই প্রসেসটা তো বন্ধ করতে হবে। এটা শুধু আইন এবং বিচারের দ্বারা যে শুধু সম্ভব এমন না, সামাজিকভাবেও তাদেরকে বয়কট করতে হবে। ধর্মীয় ব্যাপারগুলো আমি শুধু ইসলাম ধর্মের কথা বলিনি, কিন্তু আমি প্রত্যেকটা ধর্মে আমি বলেছি যে নারীর প্রতি সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ অবস্থান দেওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে। সেটা কি আমরা নিশ্চিত করতে পারছি? আমরা বারবার রাষ্ট্রের আইন বিভাগের কাছে, এই যে দেখেন যারা আন্দোলন করছে তারা বারবার করে আইন পরিবর্তনের কথা বলছে, মৃত্যুদণ্ড এনশিওর করার কথা বলছে, কিন্তু আমরা যে প্রসেসের মধ্যে আটকে আছি, এই প্রোটেস্টগুলোর আলটিমেট গোলটা কি? বিচার নিশ্চিত হওয়া, তাই তো? এই বিচার নিশ্চিত হওয়ার প্রসেসটা কি, এটা কি চিন্তা করেছেন? প্রসেসটা তো আমার এক্সিস্টিং প্রসেস দিয়ে হয় যেতে হবে, না হলে আপনাকে নতুন প্রসেসের জন্য রেভুলেশন করতে হবে। এই রেভুলেশনের প্রসেসটা কি? যেমন আমি এই ধর্ষক বিরোধী মঞ্চ, যেই মঞ্চটা ছিল ঢাকা ইউনিভার্সিটির, যে মেয়েরা হল থেকে নেমে এসে সব ছাত্রদেরকে ডেকে এনে, ভাইদেরকে ডেকে এনে মশাল মিছিল করলো, ওদের নিয়ে আমি ওদের যে প্রস্তাবনাগুলো ওটা তৈরি করতে কিছুটা সহযোগিতা করার সুযোগ পেয়েছি। সেখান থেকে ওরা 3টা অর্গানে গিয়েছে, যেমন বিচার বিভাগে প্রধান বিচারপতির কাছে ওরা ওদের প্রস্তাবনা দিয়েছে, আইন বিভাগে দিয়েছে, প্রধান উপদেষ্টার কাছেও দিয়েছে। সেখানে তারা কি কি সহযোগিতা চেয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে বিচার বিভাগকে কঠোর হতে হবে। ধর্ষণ এবং প্রধান যেই সবচেয়ে খারাপ যে নারীর প্রতি যেই বিদ্বেষমূলক যে অপরাধগুলো আছে, সেটার জন্য যে নারী ও শিশু অপরাধের যে ট্রাইব্যুনাল আছে সেটা যথেষ্ট না। সেই জন্য আমরা চেয়েছি ধর্ষণ বিরোধী যেই অপরাধ, ধর্ষণের যে অপরাধগুলো আছে সেই অপরাধগুলোর বিচারের ক্ষেত্রে আলাদা একটি ট্রাইব্যুনাল করতে হবে, যাতে বিচারের কাজটা ত্বরান্বিত করা যায়, এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে আরও কিভাবে সহজ করা যায় সেটা দেখার জন্য সমস্ত অর্গানগুলো, রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান যাতে সাহায্য করে সেইটা। সবকিছু মিলিয়ে আমাদের আলোচনা বেশ জমে উঠেছে, তবে আমাদের একটা বিরতির সময় হয়েছে। বিরতির পরে আমরা আবারও আলোচনায় ফিরবো। ZSRM প্রেজেন্স মিট দ্য পিপল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকবেন, ফিরছি একটু পরে। আবারও স্বাগত ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে। হুমায়রা আপু, আপনার কথাটার শেষটা শুনতে চাই, সমাধানের কথা বলছিলেন। সমাধানের কথা যেটা বললাম সেটা হচ্ছে আইন আর বিচার বিভাগে আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি। সেই 5টা প্রস্তাবনার মধ্যে যেই বিষয়গুলো আলোচনা করছি তার মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রশাসনিক সহায়তা। প্রশাসন ইনক্লুডস পুলিশ, স্বাস্থ্য ব্যবস্থা। যখন রেপ কেস হয়, রেপ কেসের একটা মেইন স্ক্যানিং পার্ট আছে, সেটা হচ্ছে ডিএনএ টেস্টিং। আপনারা জানেন কিনা জানি না, এই বিচারিক প্রক্রিয়াটা দীর্ঘায়িত হওয়ার মেইন কারণ হচ্ছে ডিএনএ টেস্টিং রিপোর্টগুলো আসতে বছরের পর বছর লেগে যায়, এবং বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ইনস্টিটিউট সরকার কর্তৃক ওই ইনস্টিটিউটগুলাই নেই, খুবই স্বল্প পরিমাণে আছে যারা ডিএনএ টেস্টিং রিপোর্ট প্রপারলি দিতে পারে। ওই জায়গাটায় কাজ করার জন্য সরকারকে আমরা চাপ প্রয়োগ করছি, সেটা আইনগত দিক থেকে হোক এবং যে কোনো দিক থেকে হোক। এই জনবল বাড়ানো এবং যেই ব্যবস্থাগুলো নেওয়া জরুরি সেগুলোর জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি, বিচার বিভাগকে অনুরোধ করেছি এবং প্রশাসনকে অনুরোধ করব, সবাই মিলে সবার জায়গা থেকে এসে এক হয়ে কাজ করেন, প্রতিরোধ গড়ে তুলতে হবে। মঞ্জুরপা, আপনার কাছে ফিরবো, তবে আমাদের শিক্ষার্থীদের নিশ্চিত একটি প্রশ্ন আছে। আমি একজন হাত তুলেছে, আমি একটু তার কাছ থেকে প্রশ্নটা। ধন্যবাদ। আমি অভিষেক শিকদার অলিন, ব্র্যাক ইউনিভার্সিটির একজন ছাত্র। তো আমার কিছু প্রশ্ন আছে, আমার মোটামুটি 3টি প্রশ্ন আছে, স্পেসিফিক 3টি প্রশ্ন। প্রথম যেটি, আমাদের যে এনসিপি যে পার্টির ওনার যে মুখপাত্র যে আপু যে প্রশ্নটা, মানে আপুর তার বক্তৃতায় যে কথাটা বলছে যে হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে কোনো একটা
ইনসিডেন্ট ঘটে যায়, তার পরবর্তীতে দেখা যায় যে গণমাধ্যমে জিনিসটা প্রকাশিত হলে বা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে জিনিসটা ভাইরাল হলে একটা চাপ প্রয়োগ হওয়ার পরবর্তীতে দেখা যায় যে বিচার নিশ্চিত হয়, তো বা বিচারের মুখোমুখি হয়। তো আমি একটা রিসেন্ট ইনসিডেন্ট নিয়ে কথা বলতে চাই, যেখানের মধ্যে আমি নিজে দেখেছি বাংলাদেশের বেশ কিছু জাতীয় যে হচ্ছে যে গণমাধ্যমগুলো আছে সেখানের মধ্যে সে হেনস্থাকারী বা হচ্ছে যে সে যে কালপ্রিট, সে তার ইন্টারভিউ হচ্ছে জাতীয় দৈনিকগুলোতে বা হচ্ছে জাতীয় ইলেকট্রিক মিডিয়াতে হচ্ছে প্রকাশ করা হচ্ছে, যেখানে আমরা গণমাধ্যমকে দেখি যে হচ্ছে যে ধর্ষকের বিপক্ষে একটা গণমানুষের একটা গলার মানে একটা যে আওয়াজ, সেই জায়গার মধ্যে যখন আমরা দেখতে পাই যে সে একই প্ল্যাটফর্ম ইউজ করে হচ্ছে ধর্ষক বা হেনস্থাকারী তার হেনস্থা করার জিনিসগুলোকে হচ্ছে জাস্টিফাই করছে, তখন আসলে প্রশ্ন থেকে যায় যে হচ্ছে গণমাধ্যম আসলে বর্তমানে কিভাবে কাজ করছে। প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, আমার এনসিপির যে মুখপাত্র আপু আপনার কাছে, যে আপনি যে মানে আমার কথাটা এরকম যে হচ্ছে যে আপনি আইনের কথা বলছেন, বিচার ব্যবস্থার কথা বলছেন বা অনেক মানে স্বপ্নের কথা বলছেন, কিন্তু আমার কথাটা হচ্ছে এই জায়গায় যে এখানে আপনার এই যে সাইফুল, দিনাজপুরের যে সাইফুল, যে হচ্ছে যে ধর্ষক সাইফুল, যার কারণে সেই শিশু বাচ্চাটি আজকে তার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেনি বা কখনো হয়তো সম্ভব হবে না, সে হচ্ছে যে বর্তমানে তার মানে মলমূত্র ত্যাগ করার মতো ব্যবস্থাগুলো, বেসিক হিউম্যান যে জিনিসগুলো সেগুলো পর্যন্ত ব্যাহত হয়েছে। সে জায়গাতে গত 8 বছর, সম্ভবত 8 বছর ধরে যে আইনে সে কারাগারে ছিল, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, কেমনে সে বর্তমানে জামিন পায়? ওটা আসলে এটা বলেছেন আপনার না, কাছে না, না। সরকারের কাছে আমি আমার এই প্রশ্ন, উত্তরটা ওইটা একটু দাবিটা আগে রাখেন, দেব। কারণ ইনহেরেন্ট না, পাওয়ার ইউজ করে এটা please, আগেই না, বলে না, 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 আমি থেকেও একটু বড় এই কথা আচ্ছা, উত্তরটা আমি হচ্ছে দিতে তিনটা চাই। প্রশ্ন আমি নেই, একটা তো আমার কাছে Last ছিল, যে জিনিসটা, একটা ma'am, হুমায়রার কাছে ছিল, হ্যাঁ, আর লাস্ট আরেকটা প্রশ্নটা আমি একটু ma'am, শুনতে চাই। আরেকটা যে জিনিসটা, এটা বেসিক্যালি হচ্ছে আমার সরকারের কাছে, আর যেহেতু সরকারের বর্তমানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার আমরাই, শিক্ষার্থীরাই বা এনসিপি, তো সেই কারণে এটা আপনার কাছে করা সম্পূরক প্রশ্ন হিসেবে। 3 নম্বর যে জিনিসটা, অনলাইনের যে জিনিসটা, তো আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি হেনস্থার যে ঘটনাটা দেখতে পাই, সেখানে আমরা দেখি মব শাহবাগ থানায় এসে অনেক রকমের হচ্ছে যে প্রেশার ক্রিয়েট করেছে, এবং কি আমরা এখানেও দেখতে পাই সেখানেও গণতান্ত্রিক ছাত্র সংসদের বেশ কিছু মানুষজন সেখানের মধ্যে ছিলেন সেই মবের মধ্যে, এবং তারা এখানের মধ্যে থাকার পরেও আপনাদের পার্টির তরফ থেকে এনসিপি হোক বা গণতান্ত্রিক ছাত্র সংসদের হোক, আসলে তাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট কি সেটা আমাদেরকে ক্লিয়ার করবেন। এবং যে দেখতে পাই যে হচ্ছে যে সে যে ভিকটিম, সে যে হচ্ছে যে হেনস্থার শিকার হওয়া শিক্ষার্থী, তাকে হচ্ছে অনলাইনকে বেশ কিছু বুলি করা হয়, এবং সে বুলি করার জিনিসগুলি স্ক্রিনশট নিয়ে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে সেই যারা হচ্ছে যে হ্যারাসার তারাই কিন্তু হচ্ছে পোস্ট করতেছে, এবং এই জিনিসটার কোনো রকমের বিচার হচ্ছে না। এই সংস্কৃতি কেন? আমি প্রথম কথা বলবো, আমি আপার সাথে কিছু জায়গায় খুব স্ট্রংলি দ্বিমত পোষণ করি, কারণ আমি যখন দেখছি যে তারুণ্যের এত আগুন, তাহলে যখন পূজার মানে এত র্যাপেস্ট মুক্তি পেল, আমি তো একটা মিছিল তরুণদের দেখলাম না। কারণ শুধু ল দিয়ে তো হবে না, আপা নিজেই বলেছেন একজন লয়ার হিসাবে, সামাজিক আন্দোলন। আমি তো তরুণদের কোনো মিছিল দেখিনি যে আজকে পূজার জামিন কেন হলো। আমরা তো দেখতে পাচ্ছি যে আমরা অনেক সংস্কার করে ফেলছি, আমরা অনেক কাজ হাতে নিয়েছি, সেগুলো অনেক সুদূর প্রসারী, কিন্তু আমার ইমিডিয়েট তো কিছু জিনিস আমাদের রেসপন্স দেখলে কিন্তু বোঝা যায়। লালমাটিয়ায় যে চা খাওয়া মেয়েটি এত অপদস্থ হলো, আমি কিন্তু দেখিনি এই নিয়ে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কোনো বিবৃতি দিয়েছেন, বরঞ্চ যারা এর পক্ষে নেমেছেন, মেয়েটির পক্ষে, তারাও কিন্তু বুলিংয়ের শিকার হচ্ছে অনলাইনে। যেরকমটি আপা বলছিলেন যে রাজনীতি করতে গিয়ে উনিও বুলিংয়ের শিকার হয়েছে। সো আমি মনে করি আমাদের ডেফিনেটলি সংস্কার একটা বড় জায়গা, কিন্তু এখন যে ঘটনা আজকে ঘটে গেল, আমি যদি এই তরুণ নেতৃত্বকে তার বিরুদ্ধে কথা বলতে না দেখি, যেরকম ওই ছোট্ট ভাইটি প্রশ্ন করেছে, আমি ওকে প্রশংসা করি যে আমার ফুলের মালা দিয়ে
থানা থেকে বের করা হলো, কিন্তু আমি তো আমার কোনো সন্তানকে দেখলাম না যে রাস্তায় দাঁড়িয়ে এই যে যারা নেতৃত্ব দিয়েছে। এবং আমি তো বলবো যে এইটা যদি আমরা মেনে নিই আর অপেক্ষা করি যে কবে আমার লোকবল হবে, কবে 3টা বিভাগ ফাংশন করবে, ততদিনে তো অনেক আসিয়া পূজা অনেক কিছু, এবং আমিও আপনিও রাস্তায় তখন সিকিউর থাকবো না। সুতরাং তাদের আমি মনে করি একটা বড় সলিউশন তাদের জায়গা, যে তারা যেন তাদের আন্দোলনের ম্যানিফেস্টো সংস্কারের সাথে সাথে সামাজিক আন্দোলন, যেমনটি তারা কিছু ম্যান্ডেট নিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে নিয়েছেন, তারা নিয়েছেন যাতে করে সরকারি কাজ জনগণের পক্ষে যায়, ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করা হয়। তো এগুলোও তো দুর্নীতির বড়। কে রায় দিল? আমরা তো অনেক টিচারকে দেখেছি যে কলার ধরে আমরা নামিয়ে ফেলেছি। তাহলে কোন জজের এত সাহস হলো যে সে পূজার মানে রেপিস্টকে সে বের করে দিল? এটা আমার কাছে বড় প্রশ্নবোধক চিহ্ন। আমি একটু হুমায়রা আপু, আমি অনুরোধটা যাব আমি আপনার সাথে। continue করতে আমরা কি চাই। একটু প্রশ্নটা নিয়ে নিই? Please, please. একটু প্রশ্নটা নিই। আমি শাওলি সামরিজা ইসলাম। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি। তো আমার আপনাদের দুজনের কাছে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হুমায়রা আপার কাছে, আপনি যেহেতু আইনের সাথে জড়িত, তো রিসেন্টলি আমরা যে ইনসিডেন্টটা দেখলাম যে ওড়না পরা নেই নিয়ে হচ্ছে গিয়ে আন্দোলন হলো, এবং হচ্ছে গিয়ে এই মানুষটা ছাড়া পেয়ে গেল, শুধু ছাড়া পেলো না, তাকে গলায় মালা দিয়ে বরণ করে নিয়ে আসা হলো। মানে এই জিনিসটা যে জাস্টিফাইড, আপনার সমাজে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো একদল মানুষ। এবং আপনি ধর্মীয় অনুশাসন নিয়েও কথা বলছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, রিসেন্টলি আমি জানি না এটা সত্যতা কতটুকু, রিসেন্টলি একটা আইন জারি হয়েছে যে বিভিন্ন ওয়াজে আমরা দেখি যে খুবই মিসোজিনিস্টিক কথাবার্তা হয়। তো এই ধরনের কথাবার্তা বললে যারা বলছে তাদের হচ্ছে আইনের আওতায় আনতে হবে। তো এটা নিয়ে আমি ফেসবুকে যখন একটু পোস্ট করেছি বা লেখালেখি করে, আমি কমেন্ট সেকশনে সবার সামনে পাবলিক পোস্টে আমি ওপেন রেপ থ্রেট পেয়েছি। আমি পার্সোনাল, এটা আমার পার্সোনাল সাইবার বুলিং এক্সপিরিয়েন্স। তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, আমাদের সমাজে এখনও বেশিরভাগ মানুষের পর্যাপ্ত পরিমাণে শিক্ষা নাই, তারা সাক্ষরতার হারও খুবই কম। সো যে মানুষগুলো শিক্ষার হার, যে দেশে শিক্ষার হার অনেক নিচে, যে মানুষগুলো আসলে শিক্ষিত না, তারা কিন্তু খুব বেশি পরিমাণে ধর্মের উপরে, তাও ধর্মের বিকৃত যে ধর্মটা বা যে ধর্মের হচ্ছে বিকৃত বা মৌলবাদী যে আইডিয়াটা, সেটার প্রতি খুব বেশি তারা আসক্ত হয়ে থাকবে এবং ওইটা প্রিচ করার চেষ্টা করে। এবং আমার কাছে মনে হয় যে খুব ডিরেক্টলি যখন এই মানুষগুলো আপনার আইনকে বা লয়ের এগেনস্টে যাচ্ছে না, কিন্তু এই ধরনের মানুষগুলোকে যে হ্যারাস করলো ওড়না নিয়ে, এইসব মানুষগুলোকে যখন মালা দিয়ে বরণ করে আনছে, তারাও কিন্তু আপনার পেট্রিয়ার্ক সোসাইটির হচ্ছে গিয়ে একটা সিম্বল এবং এটাকে প্রিচ করছে। সো আমার প্রশ্ন হচ্ছে, আইনের যে লুপহোলটা, এটাকে খুবই প্রপারলি ইউটিলাইজ করছে এই অংশের অশিক্ষিত মানুষগুলা, যেটাকে আমরা এখন হচ্ছে গিয়ে বাঙালি বলি আর কি মজা করে। সো আমার প্রশ্ন আপনার কাছে যে এই মানুষগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায়, বা তারা যে এই ধরনের মিসলিডিং কথাবার্তাগুলো প্রিচ করছে, তাদের পরবর্তী প্রজন্মকে এগুলো শেখাচ্ছে যেটা জাস্টিফাইড বা তোমার মায়ের ওই সম্মানের জায়গাটা দিচ্ছে না। সো এই বাচ্চাগুলোকে হচ্ছে কি আপনি কিভাবে প্রপার শিক্ষাটা দিবেন বা আইনের আওতায় এই মানুষগুলোকে আনবেন কিভাবে? দ্বিতীয় লেয়ারের প্রশ্ন হচ্ছে গিয়ে, যেমন আমি যখন দেখলাম যে আমার ভার্সিটির সিনিয়ররা বা আমার সহপাঠীরাই ওই পার্টিকুলার এরিয়া, আমি যে জানি যে কোনো আন্দোলন শাহবাগে হয় এবং এই জায়গাটাতে হেঁটে যাওয়াটাই সেফ ফিল করছে না, তো আমার পার্টিকুলার একটা লাইফস্টাইল আছে বা আমার হয়তো একটা ড্রেসিং সেন্স আছে যেটা আমি মেনটেন করি। তো দেখা যায় যে আমি এরপরে যখন ভার্সিটিতে যাচ্ছি, আমার হচ্ছে একটু অকওয়ার্ড লাগছে বা আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা আমি তো আজকে ওড়না পরে আসি না। এই ঘটনা পরে আমি যতদিন ভার্সিটিতে গেছে আমি মেনটেন করেছি যাচ্ছে একটা ওড়না পরে নি, গলা একটা ওড়না জড়ানো থাকুক, কারণ আমি দেখতে পারি যে আমার দিকে হয়তো 5টা ছেলে খুবই ডিফারেন্টলি তাকাচ্ছে। ওড়না পরলে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় সেফ, আমাকে একটা পর্দা দিচ্ছে। সো এই মানুষগুলোকে কিভাবে আপনি সচেতন করবেন বা আইনের আওতায় আনবেন? কারণ আমরা জানি যে অ্যাডাল্টহুডের পরে আমাদের যে একটা আইডিওলজি থাকে, এই আইডিওলজিটা খুবই কঠোরভাবে আমাদের মেন্টালি সেট থাকে, এটা চেঞ্জ করা খুবই ইম্পসিবল। সো আইন দ্বারা কিভাবে আপনার দুটো প্রশ্ন আমরা নিয়েছি, আপনি আরো দুটো প্রশ্ন করবেন বলেছেন না? একটা প্রশ্ন আছে আচ্ছা, আর একটা প্রশ্ন একটু আমরা যদি স্পেসিফিক প্রশ্ন করি।
সেটা ছোট হচ্ছে করে। আপার কাছে প্রশ্ন, আপনি হচ্ছে সামাজিকীকরণের কথা বলছেন, তো আমার প্রশ্ন হচ্ছে যে এই বাচ্চাগুলো, যে এই প্রশ্নের উত্তরটাই আপনি দিতে পারেন যে যারা মানে অলরেডি একটা সিনারিও দেখে বড় হয়েছে, তাদের একটা, যেহেতু আপনি সামাজিক বিজ্ঞানে পড়েছেন, তাদের সাইকোলজির কিভাবে চেঞ্জ করবেন? আচ্ছা, আমরা আগে হুমায়রার কাছে যেতে চাই। আমরা অনলাইন বুলিং, মোবাইল পুলিশিং, এই বিষয়গুলো কিন্তু চলে এসেছে এই প্রশ্নটার মধ্যে দিয়ে। আপা, ওরা বারবার করে বলছে আমি কি উত্তর দিব, আমি নিজেই বুলিং এর শিকার। আমি নিজেই আইনজীবী হয়ে আমি এত বেশি বাজে বুলিং এর শিকার। আমি তো তারুণ্যের প্রতিনিধিত্ব করতে রাজনীতি করতে এসেছি। শুধুমাত্র রাজনীতিতে আসার কারণে আমি যেই বিচ্ছিরিভাবে বুলিং এর শিকার হচ্ছি, সেইটার প্রোটেকশন বিদ্যমান আইন আমাকে দিতে পারছে না। এবং সেই কারণেই আমরা আমাদের জায়গা থেকে প্রশ্ন তুলছি, সংস্কার চাচ্ছি এবং বলছি যে আইনের পরিবর্তন করতে হবে। আপনি যদি অপেক্ষা করেন আরও, ওই অপেক্ষার ধৈর্য কারণ নাই। এই জন্যই আমরা চাই যে গণপরিষদ নির্বাচন হোক। আজকে যেমন আপনারা 10 জন এসে মতামত দিচ্ছেন এবং মতামতের ভিত্তিতে আমি একটা কথা বলতে পারছি, যে বড় করে বলতে পারছি যে এটা পরিবর্তন হতে হবে, আইন স্ট্রিক্ট হতে হবে, বিচার সুনিশ্চিত হতে হবে, যাতে বিচার যদি দৃশ্যত বিচার হয়, তাহলে তো এই যারা অফেন্ডার আছে তারা এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারতো না। সুতরাং এই জিনিসগুলো বলার জন্য গণপরিষদ প্রয়োজন, এইটা সংস্কার প্রয়োজন, গণপরিষদ প্রয়োজন, এটাই বলতে চাচ্ছি। বিদ্যমান আইনে এই বুলিংয়ের এগেনস্টে কোনো স্পেসিফিক, কোনো স্ট্রং কোনো ল নাই। আপনি যেটা বলছিলেন যে আপনাকে ধর্মীয় লোকদের দ্বারা, যারা মৌলবাদী, তাদের দ্বারা কেন হেনস্থার স্বীকার করতে হবে? কেন রাষ্ট্র এটা এনশিওর করে না যে কনস্টিটিউশন আমার যে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে সেই ব্যক্তি স্বাধীনতাটা কেন আমি উপভোগ করতে পারছি না? এটা তো আমারও ব্যক্তি স্বাধীনতা, যেটা আমি কি করব, কিভাবে চলবো। হ্যাঁ, যেটা আইন অনুযায়ী যেটা অপরাধ, যেটা নগ্নতা হচ্ছে এক ধরনের অপরাধ, আপনি তো নগ্নতা প্রমোট করছেন না, তাহলে কেন আপনাকে হেনস্থার শিকার হতে হবে? এই প্রশ্নটা যেমন আমি আপনার প্রতিনিধিত্ব করছি বলে আপনি আমাকেও দায় দিতে পারছেন যে আপনারা এই চেঞ্জের জন্য কি কাজ করছেন। সেই জায়গাটা থেকে এই যে জনপ্রতিরোধ, গণপ্রতিরোধ, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দায়িত্বটা কিন্তু সবার সমানভাবে আছে। আমরা প্রশ্ন তুলেছি, প্রশ্ন তোলার কারণে পরদিন কিন্তু ল মিনিস্ট্রি থেকে বলেছে যে যারা সেক্স অফেন্ডার্স বা ধর্ষণকারী, তাদের যাতে জামিন না দেওয়া হয়, এই জন্য আইন প্রণয়ন করা হবে। এটা নিয়েও বিভিন্ন মতবিরোধ আছে, কিন্তু কথাটা তো এসছে। আমরা আওয়াজ তুলেছি বলেই কিন্তু কথাটা এসছে। তাহলে আওয়াজ তুললে যে পরিবর্তন সম্ভব, এটা আসলে এই মেসেজটাই আসলে সবাইকে দিতে চাই, যে যে যার জায়গা থেকে একজন আরেকজনকে শুধু অ্যাকিউজ না করে আওয়াজটা তুলেন, সমাধানটা চান। সমাধানটা জরুরি, কিভাবে সমাধান হবে সেইটা নিয়ে কথা বলেন। প্রত্যেক বিচারকের একটা ইনহেরেন্ট পাওয়ার থাকে, আইন দ্বারা সিদ্ধ ইনহেরেন্ট পাওয়ার। আপনি তো শুধু একটা ঘটনা জানেন যে একজন রেপ অফেন্ডার সে জামিন পেয়েছে, এরকম তো প্রতিদিন 100 জন, 1000 জন রেপ অফেন্ডার জামিন পাচ্ছে। আপনি তো সবটা মিডিয়ায় রিপোর্টেড হয় না দেখে আপনি জানেন না। এটা তো তার ইনহেরেন্ট পাওয়ার ইউটিলাইজ করছে। তো এইটা তাকে স্টপ করবে কে? কোশ্চেন আপনি করতে পারেন, তার কাছে তো যথার্থ উত্তর আছে। তাকে তো আইন এবং প্রতিটা আইন অনুযায়ী তার সেই অধিকার সে চর্চা করেছে। যেমন আমি আইন অনুযায়ী আমার সুরক্ষা চাই, সেও তার সুরক্ষাটা আইনের দ্বারা সেই বিচারক তিনি পাবেন। সুতরাং সেই জায়গাটা থেকে আমার কিছু মোরাল অব্লিগেশন থেকেও বিচারক হিসেবে নিজের দায়িত্বশীল কাজ করা উচিত। সেটাও আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার বলার অধিকার আছে, সেটাই আমি বলতে চাই। আচ্ছা হুমায়রা, মঞ্জুনাহার, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। যেহেতু আপনি সমাজ নিয়ে আছেন, সমাজ নিয়ে কাজ করেন, আপনার কাছেও কিন্তু আমাদের একজন শিক্ষার্থীর প্রশ্নটা ছিল। আমি বলবো আইন সমাজের বাইরে না, আইন সমাজের বাইরে না। আজকে যে ছোট বোনটি আমার ওখানে বলে বসলো যে ইনসিকিউরিটি ফিলিংস, আমি আমার এই বয়সে এসে গত কয় মাসে আমার ইনসিকিউরিটি ফিলিংস আসলেও বেড়ে গেছে। আমারও মনে হচ্ছে যে আমি যদি পেছনের কাপড়টা না টানি, হয়তো আমাকে বলবে যে তুমি মাথায় কাপড় দাওনি কেন। এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর একটা পাগল সেজে হচ্ছে অ্যারেস্ট হয়েছে। কারণ আসলে আমি বলবো আপা, এটা আপনাদের সবার জন্যে। এই যে আওয়াজটা তুলছেন, আওয়াজটা তুললে কিন্তু সমাধানটা আসবে। কথা তো বলা এই হচ্ছে। প্রসঙ্গে বলছি, আওয়াজ তুলেন, যে সমাধান আসবে। নারী আন্দোলনের ইতিহাস বাংলাদেশের কিন্তু অত্যন্ত পুরানো, এবং আমি বলবো এটা অসম্ভব একটা কালেকটিভ এফোর্ট বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাস। এটা নতুন ইতিহাস নয়। আমরা বেগম সুফিয়া কামালের নাম নিশ্চয়ই জানি। তো
অনেক আন্দোলনের ফলে আমরা বেগম রোকেয়ার নাম নিশ্চয়ই জানি, আজকে যারা আমরা লেখাপড়া করেছি এখানে বসেছি, এবং আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি যে বেগম রোকেয়াকে গালি দিয়ে পোস্টার লেখা হয়েছে। হ্যাঁ, তো এগুলো এসেছে কোথার থেকে? অন্ধত্ব, অসচেতনতা, কুসংস্কার। তার মানে আমার দুটো জায়গা কাজ করতে হবে। একটা হচ্ছে সামাজিকভাবে, এই যে তোমরা প্রশ্ন তুলছো যে আমি কেন ইনসিকিউর ফিল করছি, এটা আমার চয়েস। কারণ আসলেও আমরা এমন একটা যুগে বসবাস করি, বা সভ্যতা এমন একটা জায়গায় গেছে যে যেখানে আমি যদি আমার মানবাধিকারের 28টা ধারা দেখি, প্রত্যেকটা ব্যক্তির তার নিজের ইচ্ছায় নিজের মর্যাদায় বেঁচে থাকার অধিকার আছে। এটা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাহলে আমি ওড়না না পড়লে কেন আমি জবাবদিহিতার সম্মুখীন হব? কারো তো সেই অধিকারই নেই সেই প্রশ্নটা করা। প্রশ্নটা করারই তো অধিকার নেই। কিন্তু যখন আমার কালচার প্রমোট করছে যে এই সব কাজ যারা করছে তারা হিরো, তখন আরো 10 জন ছেলে সেই কাজ করতে, শুধু ছেলে নয়, এখানে ছেলে বললে কিন্তু খুব ভুল হবে, বোথ নারী পুরুষ। আমাদের একটা জিনিস মানে আমি সুযোগ পেলাম, আমি বলি যে শুধুমাত্র এই যে কালচার, আমরা বলি যে পুরুষ সব করেছে, নারীরাও কিন্তু এর একটা অংশ, কারণ আমরা একই সমাজে একইভাবে বড় হই। হ্যাঁ, না না, এটা তো নারীর একটা প্রতি নারী অসুস্থ সহিংসতা বিনোদন। আমি বলবো না, কিন্তু আমি বলবো যে আমরা পুরুষরা বেশি আপার হ্যান্ড নেয় যেহেতু তাদের প্রিভিলেজ বেশি, কিন্তু অনেক সময় আমরা নারীর দ্বারাও নারী বুলিং এর শিকার হই, কারণ তারও মস্তিষ্কে ওই যে কালচার সেটা ঢুকানো। মঞ্জুরাপা, আমাদের পারস্পরিক শ্রদ্ধা না, আমাদের 3টা জিনিস, সেটা হচ্ছে প্রথম দিয়ে যেটা আমরা শুরু করেছিলাম, আমরা নারীকে খুব অপদস্থ করতে ভালোবাসি এবং আমরা এটা নর্মালাইজ করে ফেলেছি। ও মেয়ে, ওর সাথে এটা করা যায়। আপনি দেখবেন যে আপনি অফিসে কাজ করেন, আপনাকে এমন একটা কথা বললো যেটা পুরুষ সহকর্মীকে বলা যায় না। আপনি রাজনীতি করছেন, আমি দুঃখের সাথে বলতে, প্রত্যেকটা আমাদের আগের প্রাইম মিনিস্টার 2 জন, তাদেরকে প্রত্যেককে চারিত্রিকভাবে তাদেরকে অ্যাটাক করা হয়েছে। হুমায়ুন আপু তো বলছিলেন যে আপনি এবং নিজেই তো আপনার সাথে আমি আলাপ করছিলাম। আপাও সেটা করছিল। একটা মেয়ে ভালো করলেও তার চরিত্রের দোষ, খারাপ করলেও তার চরিত্রের দোষ। তার মানে আমাদের কি করা উচিত? দুটো ভাবে কাজ করা উচিত, যেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানে মেয়েরা বিশেষ করে এগিয়ে নিয়েছে। সেটা না হলে আজকে আমরা এখানে এই সেটে এইভাবে বসতে পারতাম না। মেয়েদের শিক্ষা, মেয়েদের স্বাস্থ্য সুযোগ, সচেতনতা বৃদ্ধি, এটা তোমার অধিকার। আর একই সাথে এই যে আজকে ছেলে কিছু আমি দেখলাম, তারা প্রশ্ন করছে কেন, তারাও যেন নিজেদের, আমি শুধু বলবো মা বোন হিসাবে না, কেউ তো পৃথিবীতে এতিমও থাকতে পারে, মেয়েকে, নারীকে নারী হিসাবে মর্যাদা দেয়া, মানুষ হিসাবে মর্যাদা দেয়া, এইটা আমাদের, আমি বলবো যে দ্বারা আপনারা আজকে তারুণ্যের প্রতীক। হ্যাঁ, আমি আমার বয়স হতে পারে, কিন্তু আমিও এখন মনে করি আমিও একজন তারুণ্যের প্রতীক। আমাদের কাজ করা উচিত এই যে আমাদের যে কালচারের জায়গাটা, এবং যখনই যে ঘটনা ঘটবে ঠিক তখনই যদি আমরা সময় নিয়ে সেখানেই প্রতিরোধ করি, এবং যেটা আপনারা নিশ্চয়ই জানেন দিনাজপুরের ইয়াসমিন হত্যা, হ্যাঁ, কত সালের আগের ঘটনা বলেন তো, যেখানে পুলিশরা অলরেডি মেয়েটাকে সেক্স ওয়ার্কার বানিয়ে ফেলেছিল, কিন্তু সেক্স ওয়ার্কারকেও তো আইন অধিকার দেয়নি হত্যা করার। সুতরাং এই পেছনের কেসগুলোকে আপনাদের মাথায় রাখতে হবে। একেবারে অতীতের মানে আন্দোলনগুলোর, এগুলো কিন্তু নন পলিটিক্যাল আন্দোলন। আমি বলতে চাই দায়টা কিন্তু এই হিস্ট্রি থেকে নিয়ে আমাদেরকে একসাথে এগিয়ে যেতে হবে। কিন্তু একেবারে অতীতের আন্দোলনের থেকে বাদ দিয়ে কিন্তু আপনারা একেবারে নতুন হাওয়া থেকে আজকে কিন্তু কিছু না না, স্টেক হোল্ডার কিন্তু এই সমাধানগুলো স্টেক হোল্ডার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ। আমরা এখন এসে বারবার বলার স্পেস পাচ্ছি দেখে বলছি যে একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি রাষ্ট্র করতে চাই, মানবিক মূল্যবোধ এনশিওর করতে চাই, গণতান্ত্রিক রাষ্ট্র চাই,
গণপরিষদ নির্বাচন চাই, এই কথাগুলো আমরা এখন এইমাত্র স্পেস পাচ্ছি। আপনারা তো আগে থেকে বলছেন, আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি আগে থেকে বলছেন, কিন্তু এই যে দায়িত্বটা, এই পরিবর্তনের দায়িত্বটা কিন্তু সামগ্রিকভাবে সবাইকে নিতে আপনার হবে। আমার এবং আপনাদের সবার, হুমায়রা আমার একা না। হুমায়রা আপু, আমরা একটা আচ্ছা, প্রশ্ন আপু- নিব, আমাদের সময় একদম শেষের দিকে, একদম ওনাকে প্রশ্নটাই একটু শুধু একবার করতে হবে। করতে পারেন। আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে রিসেন্টলি গতকালের একটি ঘটনা, হয়তোবা মিডিয়া কভারেজ সেরকমভাবে পাইনি। রাজশাহীতে অটোরিকশাতে একটি আমাদেরই পরিচিত ছোট বোনকে বুলিংয়ের শিকার করতে একবারে সামনাসামনি অটোরিকশায় বসা, অ্যান্ড ও জাস্ট ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট যখন করছে, হিউজ অ্যামাউন্ট অফ মানুষ যারা অ্যাওয়ার এ সম্পর্কে, তারা তৎক্ষণাৎ অ্যাপ্রোচ করছে সেই যে আসামি বা যে যাকে বলা যায় যা হ্যারেসার, তার বাসায় আক্রমণ করা হয়েছে, তার বাসা ভাঙচুর করা হয়েছে। সো দিস ইজ কাইন্ড অফ মব জাস্টিস আই এম টকিং অ্যাবাউট, বাট ইমিডিয়েট কোনো সলিউশন পুলিশের দিক থেকে আসলো না, থেকে আসলো না। তো আমরা বর্তমানে এই ছোট্ট একটা উদাহরণ থেকে বুঝতে পারি যে হচ্ছে দেশে না একটা ক্রাইমের ভ্যাকিউম তৈরি হয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে। যখন গ্যাপ তৈরি হয়ে যায়, মানুষ একটা অভাব বোধ করতেছে পুলিশিং সিস্টেম বা ল অ্যান্ড অর্ডারের, এভরিথিংয়ের। তো এই ভ্যাকিউমের থ্রুতে আমরা যারা সাধারণ মানুষজন, আমরা যারা অ্যাওয়্যার এসব নিয়ে, তারা ইমিডিয়েট প্রোটেস্ট করতেছি বা বাট এই জিনিসটা কতদিন আমরা ধরে রাখতে পারবো? যখন আমার বাসায় জিনিসটা হবে, আমি কোথায় থেকে সে হোপটা পাবো? আচ্ছা, আমরা হোপের কথা আসবো, আমাদের যেহেতু সময় শেষ, আমরা ছোট করে কিছু কোশ্চেন নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ আপু, আমার প্রশ্ন হচ্ছে যে নারী দিবস শুধু কেন পালন করা হবে, পুরুষ দিবস কেন পালন করা হয় না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত 294 জন নারী সহিংসতার শিকার হয়েছেন। তাহলে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টা, যে এই তো মাত্র 3টা মাস, এখনও পুরোপুরি শেষ হয় নাই, তো এই 3 মাসের থেকেও অধিক পরিমাণ মানুষ কিভাবে হচ্ছে নারী সহিংসতার জড়িয়ে পড়ে? এবং আরও একটা কথা, যে বাংলাদেশে এই যে আপনারা সবাই বলছেন যে বিভিন্ন আইনের কথা বলছেন, আমরা যখন হচ্ছে কোনো তথ্য নিতে যাই, তথ্য অধিকার আইনে আমরা যখন কোনো ধরনের কোনো সাপোজ আমরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, যে বাংলাদেশে কতজন সাইবার বুলিংয়ের শিকার হয়েছে বা কোনো একটা স্থানে, সেক্ষেত্রে আমরা যখন তথ্য অধিকার আইনে আমরা কোনো ইনফরমেশন নিতে যাই, সেখানে কিন্তু আমরা সঠিকভাবে সেই ইনফরমেশনগুলো পাই না। আমাদেরকে কেন আবার অ্যাপ্লাই করতে হবে যে 21 দিনের জন্য, যে আমরা হচ্ছে সেই কি ইনফরমেশন লাগবে সেগুলো কেন আমরা 21 দিনের জন্য অপেক্ষা করব? আমরা সাধারণ জনগণ কেন সেই আচ্ছা, তথ্যগুলো পাবো প্রশ্নটা না? আমার কাছে পরিষ্কার। সবার প্রশ্নের উত্তর আজকে আর নেওয়া যাবে না, আমরা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আবারও কথা বলবো। আমাদের সময় একেবারে শেষ, আমাদের তো উত্তরটাও নিতে হবে। হুমায়রা, আমি আপনার এবং মঞ্জুনাপার কাছে খুব ছোট ছোট করে এই যে সবকিছু, এই যে সবকিছু তো আসলে তারা আসলে সংস্কার চাচ্ছে, আসলে এই যে আমাদের যারা তরুণ সমাজে প্রতিনিধিত্ব করছে, আমরা সবাই, তাদের কিন্তু একটাই কথা যে আইনের সংস্কার, বা এই যে একটা খুব ভালো প্রশ্ন আসলো যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, আমরা নিরাপত্তাহীন বোধ করছি সবাই। সেক্ষেত্রে আপনারা যেহেতু প্রতিনিধিত্ব করছেন, আমরা এত বড় একটা আন্দোলন করে ফেললাম, এবং যার ফলে আমরা কিন্তু সবাই স্বপ্ন দেখছি, প্রত্যাশাটা অনেক বেশি আমি জানি। তারপর আপনাদের কাছে আমি খুব ছোট করে জানতে চাই যে মানে সংস্কারটা কোথায় কোথায় আসলে করাটা জরুরি বলে এই আলোচনা থেকে মনে হচ্ছে, খুব ছোট করে। দেখুন, দায়িত্বটা অনেক বড়। এই বিষয়ে একা দায়িত্ব পালন করা সম্ভব না যদি সামগ্রিকভাবে সবাই সহযোগিতা না করে। প্রত্যেকের প্রস্তাব, আলোচনা, প্রত্যেকটা শব্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা শব্দকে অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি আজ এখানে দাঁড়িয়ে আছি এই জন্যেই যে সবার প্রতিনিধিত্ব, সবার প্রত্যেকটা শব্দর যাতে রাইট জায়গায় যাতে পৌঁছায় দেওয়ার জন্য ভবিষ্যতে সুযোগ পাই, সেটাই। কিন্তু সেই জন্য যে সংস্কারের প্রয়োজন, সেই সংস্কারের জন্য যে আলোচনা হচ্ছে, সেই আলোচনা যাতে ফলপ্রসূ হয়, আলোর মুখ দেখতে পায়, সেটার জন্য কিন্তু আপনাদেরকেই কথা বলতে হবে। আমি এখানে দাঁড়িয়ে একটা পদবি নিয়ে বসে যদি বলতে থাকি, আমার কথা শুনতে কিন্তু 10টা রাজনৈতিক দল বাধ্য না। সংস্কার করতে হলে সবাইকে তো ঐক্যমতে আসতে হবে, সেটার জন্য কথা আপনাদের থেকেও বলতে হবে, এটাই। আচ্ছা মঞ্জুনার, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, আমরা এতগুলো প্রশ্ন শুনলাম এবং প্রশ্নগুলো মনে হচ্ছে আমাদেরই ভেতরের কথা। সমাজ এত দূর এগিয়ে এলো, এত বড় একটা আন্দোলন, আমরা এত মুক্ত মনের কথা বলছি, তারপরেও আবারও আমরা সেই কোণঠাসা, আরও যেন বেশি কোণঠাসা বোধ হচ্ছে নিজেদের কাছে। আমার কাছে মনে হয় ইমিডিয়েট আমাদের পুলিশ প্রশাসনকে খুব ভালো করে অ্যাক্টিভেট করা, ইমিডিয়েট আমাদের যে আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের
এই মুহূর্তে প্রধান কাজ হবে নারীর সেফটি সিকিউরিটি নিয়ে একেবারে অ্যাকশনে যাওয়া। আমাদের tolerance. আমাদের যে 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 আছে সাথে সাথে তাদেরকে বিবৃতি দেয়া, প্রথমত তাদেরকে আগে রিকগনাইজ করতে হবে। আমি সব সময় বলি যে ঘটনা যে ঘটছে, আমি আপাকে কিন্তু ধন্যবাদ জানাবো যে আপনি প্রথম থেকে রিকগনাইজ করেছেন। আমি রিয়েলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং আমি ওদেরকে প্রশংসা করি যে ওরা এই যে ইনসিকিউরিটি, সেন্স অফ ইনসিকিউরিটি, এই যে রেপ, এই যে ডাটা নিয়ে বসেছে, সব কিছু যে ওরা খেয়াল করছে। আপনাদের অবজারভেশনটা অব্যাহত রাখেন, কারণ মনে রাখবেন যে নারী পুরুষের এই বন্ধুত্বের এই বা নারীর এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের এই বন্ধুত্বটা খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আর আমি এই ইন্টারিম সরকারকে আমি রিকোয়েস্ট করব যে এই ইস্যুটা একেবারেই হেলাফেলার না, যে দুদিন পরে করব, সংস্কার হলে পরে বিচার হবে, একেবারেই না। কেসগুলো এক্ষুনি মিটিয়ে ফেলা। এবং কিছু আছে আমাদের সেই, এখানে উনি আইনে কাজ করেন, আমরা পথে ঘাটে লড়তে লড়তে আমাদেরও কিছু আইন শিখতে হয়েছে, কিছু ব্যবস্থা সরকার নিজ ক্ষমতা বলেই করতে পারেন। তো আমি মনে করব এই সরকারটা সেই ক্ষমতা প্রয়োগ করুক, নারীর নিরাপত্তা বিধান করুক, এবং তাদেরকেও মাথায় রাখতে হবে যে এই যে জুলাইয়ের আন্দোলন, নারীদের অংশগ্রহণ কম ছিল না। আমি তো দেখেছি যে আমাদের মতো মারা, হ্যাঁ, তারা পানির বোতল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকেছে, কিন্তু সেই মারা এখন মেয়েদেরকে পথে ছাড়তে ভয় পাচ্ছে। তাহলে সরকারেরও কিন্তু একটু দায়বোধ বেশিই থাকে। হ্যাঁ, সরকার তো প্রশ্নের ঊর্ধ্বে না, বাইরে না, ঊর্ধ্বে না, বাইরে জবাবদিহিতা না। করতেই সরকার তো হবে। প্রশ্নের ঊর্ধ্বে না। তাকে এই মুহূর্তে একদম আমরা এই প্রোগ্রাম থেকে জানাতে চাই যে এটা হচ্ছে আমাদের লাল বেল বাজছে। সো আমাদেরকে এক্ষুনি এইগুলোকে আসলে অ্যাড্রেস সচেতন করতে হতে হবে। হবে। Exactly. আপনাদের Address করতে নারীর হবে। সবাই নিরাপত্তা প্রশ্নে আর কোনো আর যদি ওই যে কিন্তু কোনো- না- ওই যে কোনো- আমরা কোনো আপোষ নেই। বরদাস্ত করব না, কোনো আপোষ নেই। এইগুলো কথা বানি দিয়ে কোনো আর কাজ হবে না, না। That's Zero it. এবং tolerance, এবং নারীর সবার নিরাপত্তার আসলে প্রশ্নে। একটাই কথা যে আওয়াজ তুলতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ এবং করার আমি জন্য। আমি খুব ধন্যবাদ জানাই চ্যানেল 24-কে যে এত সময় উপযোগী একটা ইস্যু নিয়ে কথা বলছেন, এবং আমরা কিন্তু বেশ সাহসের সাথেই কথাগুলো বলেছি, মুক্ত মনে কথাগুলো বলেছি। নিশ্চয়ই। না, এইটা অনেক বড় ব্যাপার যে এখন মন খুলে কথা বলতে পারছি অ্যাটলিস্ট। তো এটা চালু থাকুক, সবাই যে Okay. যার জায়গা থেকে আওয়াজ তুলতে পারুক, এইটাই আশা। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমি জানি যে সবার অনেক প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আবার কখনো কথা বলবো এই মিট দ্য পিপল আমাদের এই প্ল্যাটফর্মে। আমরা কথা বলছিলাম এবং আমাদের অনেক মত ছিল, দ্বিমত ছিল, জবাবদিহিতা ছিল, অনেক অনুযোগ ছিল, কিন্তু তারপরে আমরা একটা জায়গায় কিন্তু একমত হয়েছি, আওয়াজটা সবাইকে তুলতে হবে, তবেই সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠান থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।